হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি ক্যাম্পাস চ্যানেল। আমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা প্রিলিমিনারি ম্যাথ সিরিজ। তো আমরা চেষ্টা করব এই সিরিজটাকে চালানোর স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা বছর অনুযায়ী আমরা তোমাদেরকে প্রোভাইড করব। চলো আজকে ম্যাথের সলিউশনগুলো আমরা দেখব, যেটা 2020 সালের কনস্টেবল ডব্লিউবি কনস্টেবল প্রিলিমিনারিতে দিয়েছিল এক্সামে। চলো শুরু করি। দেখো তোমরা প্রথম অঙ্কটা কি বলেছে একটু পড়ে নিই। দেখো বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত। দেখো এই অঙ্কের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এক্স ধরে খুব ইজিলি হয়ে যায়, তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক্স ধরলে তোমরা দেখো কার কত গুণ সেটা দেখবে। বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। যার বয়সের যত গুণ বলবে, মানে ধরো বলেছে পুত্রের বয়সের এত গুণ, ওইটাকে এক্স ধরার চেষ্টা করবে। পুত্র মানে মনে করে নিলাম সন, তাহলে এস দিয়ে লিখলাম। সনের বয়স ধরে নিলাম কত তোমার, এক্স। ঠিক আছে, তারপরে পিতার বর্তমান বয়স কত বলেছে, তার 6 গুণ, তার মানে আমি ফাদার লিখে নিলাম। ঠিক আছে, ফাদারের কত হবে, তাহলে নিশ্চয় 6 গুণ বলেছে, তাহলে এক্স গুণ 6। চলো এক্স গুণ 6, তার মানে কত হয় 6x হলো। এইবার কি বলছে দেখো, 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তার মানে 6 বছর পরে নিশ্চয় পুত্রের বয়সও 6 অ্যাড হবে, পিতার বয়সও 6 অ্যাড হবে। তোমাকে যদি তোমার বয়স এখন বলে 7 বছর, 6 বছর পরে তুমি কী করবা, 7 যোগ 6 13 করবা, তাই না? তাহলে ওর বয়স যদি এখন এক্স বছর হয়, তাহলে 6 বছর পরে কী করবে, এক্স যোগ 6 করবে। এইবার তোমরা কিচ্ছু করবে না, এইখানে যে কার সাথে 3 গুণ করবো তোমাদের ওই পাজেলে যাওয়ার দরকার নেই। জাস্ট যেটা সলিউশন আসলে তুমি পরপর বসিয়ে দাও, এক্স প্লাস 6, আর এদিকে একটা সমান সমান রাখো, তারপরে লেখো 6x প্লাস 6। এইবার আমরা বুঝবো যে কাকে কত দিয়ে গুণ করব। দেখো বলছে 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ, কার সাথে গুণ করবে তোমাকে প্রশ্নে বলা থাকবে, তোমাকে পাজল হওয়ার দরকার নেই, বলে দিয়েছে পুত্রের বয়সের 3 গুণ, মানে পুত্রের বয়সের সাথে 3 গুণ করো। তো পুত্রের বয়স কত ছিল, এটা ছিল, এর সাথে তুমি 3 গুণ করো। ঠিক আছে, এবার সলভ করো ইকুয়েশন। আমরা জানি কিভাবে সলভ করতে হয়। 3x প্লাস 3 6 18 ইকুয়াল টু 6x প্লাস 6। এবার যদি তুমি এক্সগুলোকে একদিকে নিয়ে আসো তাহলে হয়ে যায় 6x বিয়োগ 3x, আর এদিকে যদি নিয়ে আসি 18 বিয়োগ 6, এখান থেকে আমরা কি পাই, 3x সমান 12, x সমান হয়ে যায় 4। এবার কি বলেছে দেখো, যে পিতার বর্তমান বয়স কত। আমরা পিতার বর্তমান বয়স প্রথমেই ধরে করেছিলাম দেখো 6x, তাহলে আমরা এখানে শুধু x এর মান পুট করে দেবো। তাহলে 6 গুণ x এর মান কত বেরিয়েছে, x এর মান দেখো 4 বেরিয়েছে, তাহলে 4 গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল 6 4 24। আশা করি সবাই বুঝতে পেরেছো। বাড়িতে একটু প্র্যাকটিস করবে, দেখবে একবারে হয়ে গেছে। তাহলে চলো দেখো বি অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। দেখো কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত। ঠিক আছে, তো অন্তর মানে কি, অন্তর মানে বিয়োগ। কোথাও কোথাও দেখবা সমষ্টি বলা থাকে, সমষ্টি মানে যোগ। এই ছোট ছোট জিনিসগুলো জানতে হবে, ইংরেজিতেও দেওয়া আছে তোমার ডিফারেন্স। ঠিক আছে, তো দেখো এই অঙ্ক কিছুই করার দরকার নেই, অনুপাত দেওয়াই আছে 5:8। তুমি মনে করে নেবে যে 5 ইউনিট ছোট সংখ্যাটা আর 8 ইউনিট এটা হচ্ছে বড় সংখ্যাটা। এবার বলেছে তাদের অন্তর, তাহলে আমরা জাস্ট অনুপাতের, ঠিক আছে চলো নতুন করে মুছে 5:8। তোমরা ধরে নেবে যে ছোট সংখ্যাটা 5 ইউনিট আর বড় সংখ্যাটা 8 ইউনিট। এবার তাদের অন্তর মানে তোমরা অনুপাতেরই অন্তর করো, অনুপাতের অন্তর করো, মানে 8 থেকে 5 বাদ দাও, 8 থেকে 5 বাদ দিলে কত হয় 3 ইউনিট। এবার বলছে কিনা যে তাদের অন্তরের মান 69, মানে ওরা বলতে চাইছে এই 3-এর ভ্যালুই 69। তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাতে তোমার অনুপাতে বড় ইউনিট কোনটা, 8 ইউনিট, তাহলে তোমাকে 8 ইউনিটের মান বের করতে হবে। আর যদি তোমাকে বলতো ছোট সংখ্যাটি কত, তাহলে তুমি কি করতে, 5 ইউনিটের মান বার করতে। ঠিক আছে, তো কাটাকাটি করো। আমরা কি করলাম আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো 3 ইউনিটের মান 69, যেটা মাথায় লিখতে হয়, তারপরে গুণ দিয়ে 8 ইউনিটের মান কত। তাহলে এইভাবে তোমার ঐকিক নিয়ম করে তোমার টাইম লস করারও দরকার নেই। ঠিক আছে,
তাহলে 3 2 6, 3 3 9, গুণ করে দাও। 8 3 24 4, হাতে থাকে 2, 8 2 16 আর 2 18, কত হয়ে গেল? 184। দেখো কোশ্চেনে কত নম্বরে আছে? সি নম্বরে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, বড় সংখ্যা চেয়েছিল। চলো নেক্সট অঙ্কে। এইবার দেখো কি বলেছে, এ বি ও সি একটি যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান মূলধন। যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবে? ঠিক আছে, এই অঙ্কগুলো অনেক মানে বড় হয়ে যায়, করে। দেখো কিচ্ছু করবো না, জাস্ট আমরা রেশিও মেথডে করার চেষ্টা করব। একটু দেখে নাও। পরপর যে কজন ব্যক্তি বলেছে বা যাদের সম্পর্কে বলেছে তাদেরকে আমরা লিখে দেবো। এ বি সির জায়গায় যদি বলতো রামশ্যাম যদু, আমরা আর এস জে লিখে দিতাম। এখানে কি কি লিখে দাও? এ লিখে দাও, বি লিখে দাও, সি লিখে দাও। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এ মূলধনের 1/3 দেন। এই যে এই পয়েন্টটাকে নিয়ে আমরা কাজ করব, আর কিচ্ছু দেখার দরকার নেই তোমাদের। 1/3, ঠিক আছে, লিখে নিলাম আমি এখানে 1/3। ঠিক আছে, তার মানে বলছে যে এই 3 ভাগ যদি টোটাল মূলধন হয়, মনে করো যে টোটাল মূলধনের ইউনিট 3, তাহলে 1 ইউনিট ইনভেস্ট কে করেছে? এ। ঠিক আছে, আর বলছে বি দেন এ এবং সি এর দেওয়া মূলধনের সমান। তাহলে আমার হচ্ছে সি কত সেটা জানতে হবে। এইবার এই অঙ্কটাই না সি কত দিয়েছে সেটা স্পষ্ট করে বলা নেই, আমার মনে হয় বলা উচিত ছিল। যদিও তোমরা কি করবে, এখানে মনে করবে যে 3 ভাগের মধ্যে 1 ভাগ যদি এ দেয় আর বাকি 2 ভাগ দিয়েছে সি। এখানে একটু কথা বললে ভালো হতো যে বাকি অংশটা সি দেয়, এরকম বললে একটা ভাগ ছিল। তো ঠিক আছে, আমরা 3 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি এ দেয়, বাকি ইউনিট কত থাকলো? 2 ইউনিট, তাহলে নিশ্চয়ই সি দেবে এটা। ঠিক আছে, এইবার বি কত দেবে সেটাও স্পষ্ট করে বলা আছে। এ এবং সি এর দেওয়া মূলধনের সমান, মানে এ আর বি, এই সি দুজন মিলে যতটা দিয়েছে ততটাই দিয়েছে বি। তাহলে দুজন মিলে কত হয়? 1 আর 2 3, তাহলে এই 3 ইউনিট দিয়েছে বি। বোঝা গেল? এবার কি করব, এটা তো আমাদের গেল মূলধন। এইবার আমরা জানি মূলধনটা যত সময়ের জন্য নিয়োজিত হয় তাদের গুণফলেই আমাদের লাভ হয়, মূলধন ইন্টু সময় লাভ। এবার চলো দেখি যে মানে কে কত বছর দিয়েছে। এবার সব দেখো বলে দিয়েছে এক কথায়, যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, তার মানে হচ্ছে সবাই 12 মাস করে ইনভেস্ট করেছে। তার মানে এও 12 মাস, এও 12 মাস, এও 12 মাস। এইবার তোমরা কি করবে, হ্যাঁ, তো এই যে যদি সময় সেম থাকে, কনস্ট্যান্ট থাকে, তাকে লেখারই দরকার নেই। দেখো 12 12 12 প্রথমেই কেটে নিল, এটা মনে করো অনুপাত আকারে আছে। এবার আমরা জানি অনুপাতে কাটাকাটি যায়। অ্যাকচুয়ালি কি হয়ে যায়, যখন আমরা লাভটা বার করব এই মূলধন আর সময়ের গুণফল পাই। এবার দেখো 12 12 12 কেটে গেল আগেই, তাহলে 1 গুণ 1 ইজ টু 3 গুণ 1 3, 2 গুণ 1 2। এটাই আমরা লাভের অনুপাত, মানে অ্যাকচুয়ালি এখানে মূলধনের অনুপাতটাই লাভের অনুপাত। কেন বুঝতে পেরেছো? সময় কনস্ট্যান্ট আছে তাই জন্য। এবার কি বলেছে, লাভের পরিমাণ 900 টাকা। তার মানে আমাদের এই লাভ দেখো এখানে কি করে সহজে বার করা যায়, 1 আর 3 4 আর 2 6, অনুপাতের যোগফলটা জাস্ট আমরা নেব। 1 যোগ 3 যোগ 2 সমান কত হচ্ছে? 6। এই 6 ইউনিটের মানই বলেছে 900 টাকা, টোটাল লাভের পরিমাণ বলে দিয়েছে। তাহলে 6 এর মান হলো 900। এবার কি চেয়েছে, বলেছে সি কত টাকা লভ্যাংশ পাবেন। তাহলে সির লভ্যাংশ মানে 2 ইউনিট। এ পেয়েছে 1 ইউনিট লাভ, বি পেয়েছে 3 ইউনিট লাভ, সি 2 ইউনিট। তাহলে আমরা 2 ইউনিটের মান করে নেব। আবার তোমাদের বলছি এখানে ঐকিক নিয়ম করার দরকার নেই। দেখো 6 এর মান 900 উপরে লিখতে হয়, আর 2 এর মান কত পাশে গুণ দিয়ে দিতে হয়। তাহলে দেখো 6 দিয়ে 900কে কাটাকাটি করো, 6 15 90 আর 0 150 গুণ 2 কত হয়? 300 হয়। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কত নম্বর অপশানে আছে? এ অপশানে আছে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাই। এইবার পরের অঙ্কটায় কি বলছে দেখো, বলছে যে কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা যায়, 7.5 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করবে তোমরা, টোটাল জলাধারটা কত ইউনিট মানে জল
কনজিউম করতে পারে সেটা তোমরা জানবে। তো এই মনে করবে যে এই জলাধারের সম্পূর্ণ যে জল কনজিউম করতে পারে 1 অংশ, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে সোজা 1/3 নল দিয়ে জলাধারটি নল দিয়ে খালি করতে পারতে সময় লাগে এদের 3 মিনিট, ঠিক আছে। তাহলে টোটালটা 1 অংশটা খালি করতে কত লাগে আমরা জানি 3 ভাগ 1/3 হয়ে যায়। তাহলে একবারে যদি আমরা উল্টিয়ে যাই 3 গুণ 3 তাহলে কত হয়ে যায় 9 মিনিট হয়ে যায়। আশা করি এটুকু বুঝতে পারলে, ঠিক আছে। এবার কি বলছে দেখো 7.5 মিনিটে ওই জলাধারটির কত অংশ খালি করা যাবে। তাহলে এখান থেকে দেখো স্পষ্ট হয়ে যাচ্ছে, আমরা যদি উল্টিয়ে লিখি 9 মিনিটে খালি করছে 1 অংশ, তাহলে 7.5 মিনিটে কত করছে, তাহলে 1 মিনিটে করে 1/9 অংশ, আর 7.5 মিনিট মানে কত 15/2 মিনিট। তার মানে 1/9 গুণ 15/2, কাটাকাটি করো, 3 3 9, 3 5 15, তাহলে উপরে থাকলো 5 আর নিচে থাকলো 3 2 6, কত হলো 7.5 মিনিটে কত অংশ খালি করবে 5/6 অংশ খালি করে দেবে। কত অপশান হয়ে যাবে সি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলো, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবার কি বলছে দেখো, বলছে কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত। এই ধরনের অঙ্কগুলোর জন্য না জাস্ট কথাগুলো পড়তে পড়তে যাবে, মানে কোথায় কি বলছে শুধু সেটা তোমাকে পিক করতে হবে, তাহলেই হয়ে গেল। দেখো কোনো সংখ্যা, তুমি কোনো সংখ্যা জানো ABCD যা একটা ধরে নাও, ঠিক আছে, জানো না, তার 25%। এবার তোমরা কি জানো 25% এই জিনিসগুলো দেখো শর্টে 25% মানে আমরা জানি 1/4, তাহলে আমার আর বেশি ওখানে 25% 25/100 লেখার দরকার নেই। কেন 1/4 হয়, 25% মানে 25/100, কাটাকাটি করলে 1/4 চলে আসে। তাহলে চলো এটা লিখি 1/4। বলছে এর সাথে কি করছে, এর সাথে 150-এর 30% যোগ করছে, তাহলে যোগ দাও, যোগ করছে কত 150-এর 30%। মানে আমরা কত বলতে পারি জানো, একবারে লিখে দাও 30%কে, 30% মানে হয়ে যায় 3/10, কারণ 30/100 কাটাকাটি চলে যায় 0 0, 3/10 হয়, লিখে দাও 3/10। এইটা সমানই বলছে 75, মানে ওরা কি বললো যে যদি সংখ্যাটার 25%-এর সাথে তুমি 150-এর 30% যোগ করো তাহলে তুমি অ্যান্সার পাবা 75। এখান থেকে এক্সের মান বার করে নাও, দেখো খুবই সহজ, এখানে 0 0 কেটে গেল, তাহলে এটাই কত থাকছে এক্স গুণ 1/4 যোগ 3 15 কত হয় 45 সমান কত হয় 75। এবার এখান থেকে এক্সের মান কী করে বার করবা, এক্স গুণ 1/4, এদিকে 45 গেলে বিয়োগ হয়ে যায়, তাহলে 5 0 7 থেকে 4 দিলাম 3 30, তাহলে এখান থেকে দেখো কোনাকাটি গুণ হয়ে যায়, এর নিচে কিছু নেই, মানে এক্স গুণ 1 এক্স আর 4 গুণ 30 120। তাহলে আমরা এক্সের মান কত পেলাম এখান থেকে, দেখো পেয়ে গেলাম 120। কত নম্বর অপশানে আছে এটা, এটা দেখো বিতে আছে, হয়ে গেল বি রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক দেখি আমরা। এবার কি বলছে দেখো 710 টাকা এমনভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, এবং এখানে দেখো একটুখানা ইয়েতে ভুল আছে আমার টাইপিংয়ে, এখানে হবে সি এর থেকে 30 টাকা বেশি পায়, ঠিক আছে, এইটুকু বাদ হবে, সরি সি এর থেকে 30 টাকা বেশি পায়, তবে সি কত টাকা পাবে, এখানে হবে সি কত টাকা পাবে, ঠিক আছে, এটা হয়ে যাবে সি কত টাকা পাবে। তো চলো ওরা বলছে কি, বলছে যে 3 বন্ধুকে ধরো টাকা দেওয়া হলো 710 টাকা, এবার ওদের কন্ডিশন বলে দিয়েছে কে কেমন পাবে, তারপর দিয়ে তখন এই 710 টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে দেবে। তো কন্ডিশনটাই এখানে বলা আছে এ বি এর থেকে 40 টাকা বেশি পায়, তাহলে বি কত টাকা পায় আমাকে আগে জানতে হবে, ধরে নাও বি তুমি জানো না, বি ধরে নিলে এক্স টাকা পায়, ঠিক আছে, এ কত টাকা পায়, এ 40 বেশি পায়, তাহলে লিখে নাও এক্স প্লাস 40, ঠিক আছে। এইবার আবার বলছে দেখো সি এর থেকে 30 টাকা বেশি পায়, মানে সি কি করবে এ যা পেয়েছিল তার থেকে 30, মানে এক্স যোগ 40 যোগ 30, তাহলে কত হয়ে গেল এক্স যোগ 70 নিশ্চয়ই। এইবার বলছে যে
তবে সি কত টাকা পাবে। তাহলে আমরা কি জানি, এই তিনটে এর টাকা, বির টাকা, সির টাকা, এই তিনটে যোগ করলেই হবে তোমার 710। তাহলে দেখো এক্স যোগ, এটা বি এর টাকা, এর টাকাটা কত, এক্স যোগ 40 যোগ সি এর টাকা কত, সি এর টাকা এক্স যোগ 70, এইটা সমানই তোমার হচ্ছে 710 টাকা। কারণ এটা তো তিনজনের মধ্যে নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছে এই হারে, তো টোটাল টাকা তো 710ই থাকছে, তাই না? তাহলে এক্সের মান বার করে নাও এখান থেকে, 1 2 3 তিনটে এক্স, আর 40 আর 70 110 হয়, এদিকে 710 থেকে 110 বাদ দাও, 0 1 0 600 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কত পাবো, 600/3 সমান নিশ্চয়ই 200। এবার দেখো কি বলেছে, সি কত টাকা পাবে। সি কত দাঁড়াচ্ছিল, এক্স যোগ 70, এখানে এক্সের মান বসিয়ে দাও, তাহলে 200 যোগ 70 কত হয়, হয়ে যায় 270। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা সবাই। তাহলে দেখো কত নম্বর অপশানে আছে আমার ইয়েটা, ডি নম্বর অপশানে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা, বোঝা গেল, এটা সি এর প্রাপ্ত। চলো নেক্সট অঙ্কে। এবার দেখো কি বলছে, 6টি সংখ্যার গড় যদি 17 হয় তবে সংখ্যাগুলির যোগফল কত। এটা তো বাচ্চাদের অঙ্ক, সবাই জানে। যে তোমাকে যদি এখন বললো কিনা যে তোরা দুজন মিলে গড়ে 5 টাকা নিয়েছিস আমার থেকে, তাহলে টোটাল কত নিয়েছে, তাহলে তুইও পাস ও পাস 10, তার মানে একবার কি করবে, 2 গুণ 5, তাহলে এটাও একবারে করে দাও, 6 গুণ 17। সবাই যদি 17 করে নেয় তাহলে 6 জন কত নেবে, একজন যদি 17 করে নেয়, 6 17 102। এটা কিছু করার আছে, আমাকে কিছুই করার নেই, তাই না? তাহলে অ্যান্সার হয়ে গেল বি। চলো নেক্সট অঙ্কে। দেখো এটা খুব ভালো অঙ্ক, টেকনিক্যাল অঙ্ক, ঠিক আছে? এখানে কিন্তু যোগ বিয়োগ করতে গিয়ে মাথা খারাপ করবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে। চলো কি বলেছে দেখো, এই টোটালটা আমাকে সলিউশন করতে হবে, কিছুই করবো না, জাস্ট একটা শুধু পূর্ণগুলোকে ভাঙবো। কি করে দেখো, 999 পূর্ণ 1-এর সাথে কী লেখা যায় জানো, 999 যোগ 1-এর সাথে, হিসাব করে দেখবে লাস্ট এটাই আসছে। সেমভাবে সবগুলোকে লিখে নাও, 999 যোগ 2-এর সাথে যোগ 999 যোগ 3-এর সাথে, এইভাবে সব চলতে থাকছে। আবার 999 যোগ 4/7 যোগ 999 যোগ 5/7 যোগ 999 যোগ 6/7। তো তুমি কি পরীক্ষায় এত লিখতে যাবে? এত লিখতে যাবে না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি এটা লিখছি। এখানে জাস্ট গুনে নেবে কটা 999 আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার মানে 6বার 6টা 999 যোগ করতে হবে। তার জন্য কি আমি যোগ করতে যাবো? একবার আমি 999কে 6 দিয়ে গুণ করলেই যোগফল পেয়ে যাবো, গুণ 6 যোগ বাদ বাকি আর কি থাকছে, 1-এর সাথে যোগ 2-এর সাথে যোগ 3-এর সাথে যোগ 4-এর সাথে যোগ 5-এর সাথে যোগ 6-এর সাথে। ভগ্নাংশের যোগ আমরা কি করে করি, জানি যে হরগুলো যদি সমান হয় লসাগুটা ওটাই হবে, তাহলে 7 হয়ে গেল লসাগু। বাদ বাকি ওপরে যা আছে বসিয়ে দাও, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। বুঝতে পেরেছো আশা করি সবাই। এবার দেখো কিছুই নাই, গুণ করো, 6 9 54 4 হাতে থেকে 5, 6 9 54 আর 5 59 9 হাতে থেকে 5, 6 9 54 আর 5 59। এবার এটাকে যোগ করো, 1 আর 2 3 আর 3 6 আর 4 10 আর 5 15 আর 6 21, টোটাল আসছে 21। 21কে এইটুকু টোটাল 21 আসছে যোগ করে, একে যদি 7 দিয়ে ভাগ করি কত পাবো, 3 পাবো। এটা 3 যোগ করে দাও, 5994। দেখো 4 আর 3 7, লাস্টে 7 কার আছে, বি অ্যান্সার হয়ে গেল। বেশি আমার ভাবারও দরকার নেই। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। এই কেমনভাবে অ্যাপ্রোচ করলাম, তোমরাও চেষ্টা করবে পরীক্ষায় টাইম নষ্ট করে এইভাবে অঙ্কটাকে অ্যাপ্রোচ করার। চলো নেক্সট অঙ্কে। দেখো দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো যথাক্রমে 315 এবং 7, এটা কিন্তু 7 পরে দাঁড়িয়ে দেওয়া আছে। যদি একটি সংখ্যা 35 হয় তবে অপর সংখ্যাটি কত। এই অঙ্ক দেখো আমরা ছোটোবেলায় শিখেছিলাম। সংখ্যা দুটির গুণফল সমান কি হয়, সমান হয় লসাগু গুণ গসাগু। লসাগু
গুণ গসাগু। ঠিক আছে, এবার দেখো সংখ্যা দুটির গুণফল দেখে নেবো আমরা। দেখো একটা সংখ্যা বলছে অপর সংখ্যাটি কত, তার মানে একটা সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, একটা সংখ্যা কত দেওয়া আছে 35। দেখো 35 দেওয়া আছে, আর একটা সংখ্যা দেওয়া নেই, তাহলে মানে ওটা অপর সংখ্যা, যেটা দেওয়া নেই এক্স লিখে নিলাম। এবার দেখো লসাগু গুণ গসাগু, লসাগু গসাগু লেখা আছে, লসাগু লেখা আছে 315 আর গসাগু লেখা আছে কত 7 লেখা আছে, লিখে দিলাম 7। তাহলে এখান থেকে কী করবে, এখান থেকে এক্সের মানটা বার করে নেবে নিশ্চয়ই। 315 গুণ 7 বাই 35। কী করবে, কাটাকাটি করবে, করে দাও কাটাকাটি। 7 5 35, 5 6 30, 1 15, 5 3 15, কত বেরিয়ে গেল, তাহলে 63 বেরিয়ে গেল। কাটাকাটি আশা করি বোঝানো লাগবে না। তো চলো এটা সি অ্যান্সার হয়ে যাবে, বুঝে গেল। চলো নেক্সট অঙ্কে। এবার কি বলছে দেখো, কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে 40 টাকা হলে মূল টাকার পরিমাণ কত সেটা বলতে হয়েছে। তার মানে দেখো এই অংশটা কি করবে, এই যখনই অংশ বলা হবে না এইটাকে ধরেই অঙ্ক করবে, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই। বলছে কোনো টাকা তার 1/7 বৃদ্ধি পেয়ে, তার মানে কি বলছে, অরিজিনাল টাকাটা ছিল 7 টাকা, এখন 1 টাকা বৃদ্ধি পেয়ে গিয়েছে, দিয়ে কত টাকা হয়েছে 40 টাকা। তার মানে ছিল 7, যদি 1 টাকা বৃদ্ধি পায় তাহলে এখন কত টাকা, কত ইউনিট হচ্ছে 8 ইউনিট হচ্ছে। তাহলে বলছে এই 8 ইউনিটের মানই হচ্ছে 40 টাকা, কারণ বলেছে 1/7 বৃদ্ধি হয়েছে, ছিল অরিজিনালি 7, এখন 1 ইউনিট বেড়েছে, তাহলে কত হলো 8 ইউনিট, ওই 8 ইউনিটের মানই 40 টাকা। ঠিক আছে, তাহলে বলছে মূল টাকার পরিমাণ কত, মূল ছিল কত, এটা অরিজিনাল ছিল 7, তাহলে 7-এর মান বার করতে বলেছে তোমাকে। তাহলে 8 5 40, তাহলে 5 সাথে কত হয়ে গেল অ্যান্সার 35 হয়ে গেল। কত নম্বরে আছে দেখো, বিতে আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে। দেখো এক্স একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন হবে। তো এটা আমরা একদম শর্টকাট মেথডে কীভাবে করতে পারি, দেখো আমরা এভাবে লিখে নেবো, এক্স করতে পারে কত দিনে একটা কাজ, টোটাল কাজ 20 দিনে, আর বি করতে পারে কত দিনে, ও একা করতে পারে কাজটা সম্পূর্ণ 30 দিনে। এবার আমরা টোটাল কাজটা কত ইউনিট সেটাকে বার করে নেবো। তার নিয়ম কি বলো তো, 20 আর 30-এর হচ্ছে লসাগু করতে হয়। ঠিক আছে, তো লসাগু 60 হয়, দেখে নেবে তোমরা 60 হয়। ঠিক আছে, এইবার কি করতে হয়, এর এফিসিয়েন্সি বার করতে হয়, এক্সের এফিসিয়েন্সি কত আর বি এর এফিসিয়েন্সি কত। টোটাল কাজকে তুমি যদি তার কত দিন লাগে মানে সময় দিয়ে ভাগ করো, তাহলেই বেরিয়ে যায় এফিসিয়েন্সি, কারণ আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি গুণ টাইম। ঠিক আছে, তো আমরা মেন কথা 20 দিয়ে 60কে ভাগ করো, 20 দিনে 60, এবার 30 দিয়ে 60কে ভাগ করো, 30 দিয়ে 60, তাহলে তোমার কি হয়ে গেল, এদের এফিসিয়েন্সি বেড়ে গেল, এক্সের এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2। তাহলে এরা যদি দুজন করে কাজ করে তাহলে ওরা হচ্ছে কত, ওদের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, টোটাল 5 ইউনিট হয়ে যাবে। তো 5 ইউনিট কাজ যদি প্রত্যেক দিন করে তাহলে 60 ইউনিট কাজ করতে কত লাগবে, 5 দিয়ে ভাগ করে দিবা, 5 12 60, উত্তর হয়ে গেল 12 দিন। কোথায় আছে, ডি নম্বর অপশানে আছে। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্কে চলো। এবার দেখো এটা একটা ট্রিগোনোমেট্রি অঙ্ক। এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার কি করতে হয় বলো তো, এইগুলোর ক্ষেত্রে মান বার করতে জানতে হয় তোমাকে। ঠিক আছে, মানগুলো একটু মুখস্থ রাখতে হয়, তো প্রসেসও আছে, পরে আমরা সময় পেলে এগুলো নিয়েও আলোচনা করব, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চলো এখন মানগুলো আপাতত মনে রাখো। ঠিক আছে, তো আমি আর নতুন করে লিখছি না, এর তলায় তলায় মানগুলো দেখো বসিয়ে দিচ্ছি। দেখো এখানে বার করতে বলেছি এক্সের মান, তাহলে এক্সটাকে যেরকম আছে সেরকম রেখে দাও। দেখো গুণ চিহ্ন দিতে হবে, এটা এক্স, তাহলে হচ্ছে এক্স গুণ tan 45-এর মান কত জানো, tan 45-এর মান হচ্ছে 1, sin 30-এর মান কত হাফ, সমান সমান cos 30-এর মান কত, cos 30-এর মান হয় √3/2। ঠিক আছে, আর কত বলেছে tan 30-এর মান, tan 30-এর মান হয় 1/√3। ঠিক আছে, 1/√3, তাহলে কি করবে, কাটাকাটি করবো, √3 কাটো। আবার দেখো এদিকেরও নিচে 2 আছে, এদিকেরও নিচে 2 আছে, 2 2 কাটো, তাহলে কি পড়ে থাকলো, এদিকে এক্স পড়ে থাকলো আর ওদিকে শুধু 1 পড়ে থাকলো।
তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল? 1 বেরিয়ে গেল। কত নম্বরে আছে দেখো? অপশান এতে আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটায়। এবার কি বলছে দেখো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। তাহলে বলছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? তো আমি যে অ্যাপ্রোচে করি এই অঙ্কটা, আমি হচ্ছে কতগুলো মুদ্রার সংখ্যা বলে, আর বা কিছু অঙ্কে মুদ্রার সংখ্যা বলে, কিছু অঙ্কে মুদ্রার মূল্য বলে। এখানে দেখো মূল্য বলেছে, মানে কত টাকা টোটাল বের করেছে। তো চলো আমি করতে করতে বোঝাই অঙ্কটা। আমি কি করে নিই, প্রথমে কত পয়সা বলেছে? 50 পয়সা, তাহলে 50p লিখে নিই। তারপরে 25 পয়সা 25b লিখে নিই। তারপরে 10p 10 পয়সা লিখে নিলাম। ঠিক আছে, এইবার কি করব? এখানে বলেছে দেখো সংখ্যা বলেছে, তার মানে সংখ্যা মানে ধরো মনে করো এটা হচ্ছে 5টা 50 পয়সা আছে, 8টা 25 পয়সা আছে, 3টে 10 পয়সা আছে। তার মানে এটা তো রেশিওতে আছে, তাই ওইভাবে ডিরেক্ট বলতে পারি না। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যা 5:8:3। এইবার এর মুদ্রার মূল্য বার করে নিই। মূল্য কীভাবে বার করি বলো তো? এই সংখ্যা দিয়ে ওর কত মানে পয়সা বা কত টাকা ছিল সেটাকে জাস্ট গুণ করে দিই। দেখো 5 দিয়ে 50কে গুণ করে দেবো, কত হয়? 250 8×25 কত হয়? 8×25 হয় 200, তাই তো? তারপরে 3×10 কত হয়? 3×10 হয় 30। 0 0 0 কেটে দিলাম। তাহলে এর মূল্যটার অনুপাত কত দাঁড়ালো? 25:20:3। তাহলে টোটাল কত ইউনিট বেরোলো? 25 আর 3 28 আর 20 হয় 48। বলছে মোট টাকার পরিমাণ 148 টাকা। তাহলে এই যেটা 48 ইউনিট বেরোলো, এই 48 ইউনিটের মানটাই বলছে 144 টাকা। ঠিক আছে, এবার বলছে দেখো 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? আমি আগে সংখ্যা কয়টি না বের করে 50 পয়সা মোট কত টাকা ছিল 50 পয়সা, তাহলে মোট বের করতে হলে এই যে এটা যেহেতু মূল্য, তাহলে 50 পয়সা কোথায় আছে? দেখো প্রথমেই আছে, তাই তো? প্রথমেই আছে, তার মানে 50 পয়সার মুদ্রার মূল্যের ইউনিটটা হচ্ছে 25। তাহলে 25-এর মান বার করে নেব। আরেকবার ভালো করে বোঝো, এটা হচ্ছে মুদ্রার সংখ্যা 5:8:3। আর আমি কি করি, কত পয়সা আছে সেগুলো উপরে লিখে নিই। 50 পয়সার আছে 5 ইউনিট, 25 পয়সার 8 ইউনিট, 10 পয়সার 3 ইউনিট। এবার মূল্য বার করতে গেলে গুণ করে দিতে হয় এই সংখ্যা টোটাল কত পয়সা ছিল অনুপাতে। 50 5 250, এটা 200, এটা 30। অনুপাত করে দেখা হলো 25 20 আর 3, এদের টোটাল যোগফল বেরোলো 48। এই 48-এর মানই বলেছে 144। এবার বলছে তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কটা? তাহলে আমি এখন 50 পয়সার মুদ্রার মূল্য বের করছি। তাহলে যে যত ইউনিট আছে 25 ইউনিটের মান বের করবো নিশ্চয়ই। তাহলে 48 3 144 হয়। তাহলে 3 25 কত হয়? 75 হয়। এবার এটা কি পেলাম? 50 পয়সার মূল্য পেলাম, মানে কত টাকা আছে? 50 পয়সা আছে, টোটাল 75 টাকা। তাহলে হচ্ছে টোটাল সংখ্যা কটা আছে? নিশ্চয়ই 2 দিয়ে গুণ করব। কেন গুণ করব সেটাও বুঝিয়ে দিচ্ছি। 75 × 2 কত হয়? তাহলে 150 হয়। কেন গুণ করব? ধরো তোমাকে কেউ বলল তোর কাছে 4 টাকা আছে, 4 টাকা তোর কাছে আছে, কিন্তু সবগুলো 50 পয়সার কয়েন। তাহলে বলতো তোর কাছে কটা কয়েন আছে? নিশ্চয়ই 4 × 2 8টা কয়েন থাকবে, কারণ দুটো 50 পয়সা যোগ করেই তো 1 টাকা হয়, তাই না? তাই জন্য 2 দিয়ে গুণ করে দিতে হয় 150। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 150 এ। চলো সবাই আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট অঙ্কে চলো। এবার দেখো কি বলছে, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা। সুদের হার বার্ষিক কত টাকা? মানে একটা সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, দুজনেরই রেট সমান, মানে আর দুজনের ক্ষেত্রেই সমান। আমরা জানি মূলধনকে পি দিয়ে প্রকাশ করি, রেটকে আর দিয়ে প্রকাশ করি, তাই না? আর সময়কে টি দিয়ে প্রকাশ করি। এবার বলেছে ওদের ডিফারেন্স, 2 বছরে সিম্পল ইন্টারেস্ট যা বেরিয়েছে আর 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বেরিয়েছে, সেই দুটোর অন্তর হচ্ছে 96 টাকা। তাহলে বলছে সুদের হার কত ছিল? এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কিছুই করার দরকার নেই, তুমি জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখবে, D/P = R/100 তার হোল স্কয়ার। তাহলে পরীক্ষার হলে তোমার মাথা ঘামানোর দরকারই নেই। কি বলেছে? ডি মানে হচ্ছে ডিফারেন্স। ডি মানে কি বললাম? ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে ডি এর জায়গায় ডি বসিয়ে দাও। দেখো বলেছে পার্থক্য 96, বসিয়ে দিলাম 96।
এবার বলছে পি, পি মানে আমরা জানি মূলধন, মূলধন কত বলেছে 15,000 টাকা, বসিয়ে দাও 15,000 সমান সমান বলেছে আর এর মানটাই আমাকে বার করতে বলেছে, সুদের হার, তাহলে আর রেখে দিলাম বাই 100। এবার আর বাই 100 স্কোয়ার আছে মানে আর বাই 100 গুণ বার আর বাই 100, সবাই জানি আমরা এটা। এবার দেখো কাটাকাটি করব, দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা, আমরা জানি এদিকের যদি সমান সমান থাকে এদিকের নিচে যেটা আছে ওদিকের নিচে যেটা আছে কাটাকাটি করা যায়, ওদিকের ওপরে যেটা আছে ওপরে যেটা আছে কাটাকাটি করা যায়। তারপরে দেখো এই শূন্য কাটা, ঠিক আছে। এইবার তোমাদের যদি এখানে ঝামেলা হয় তোমরা কোনাকাঠি গুণ করে নিতে পারো। কেমন, ধরো এটা রেখে দিলে 96/15 রেখে দিলে, আর এটা করলে আর গুণ আর কত হয় আর স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো 10। তাহলে তোমরা এর সাথে এটা গুণ করলে এর সাথে এটা গুণ করলে দেখবা আলটিমেটলি গিয়ে দাঁড়াবে আর স্কোয়ার ইকুয়াল টু 96 গুণ 10/15 এরকম দাঁড়াবে দেখবা। তাহলে 5 2 10 5 3 15, 3 32 96, তাহলে আর স্কোয়ার সমান হলো 64। এবার আর এর মান বের করতে গেলে কী করতে হয়, রুট ওভার করতে হয়। তাহলে 64 রুট করলে হয় 8, তাহলে আর এর মান কত বেরিয়ে গেল 8%। কত নম্বর অপশানে আছে আমরা চেক করে নেবো, অপশানটা দেখো ডিতে আছে, 14 ডি, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত। মানে তোমাদের একটা দুটো সংখ্যা বলে দিয়েছে, বলছে এই দুটো যোগ করলে পাবি তুই 27 টাকা, আর এই সংখ্যা দুটোকে যদি গুণ করিস তাহলে পাবি 182 টাকা। তাহলে কি করবি, দেখো এটা যদি মেথড মানে মেনে করতে যাও অনেক বড় হয়ে যাবে। তো আমি কি এগুলোকে বলবো অপশান ট্রাই করে করো, বেশি টাইম লাগবে না। এখানে বলছে ধরো দুটি সংখ্যা ছিল, একটা এ একটা বি, তাহলে হয়ে গেল 27, আর এ গুণ বি দুটো গুণ করলে পাবো 182। তো আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি এটাকে তোমরা অপশান ধরে করো। দেখো প্রথমত একটা একটা করে অপশান চেক করবা, বেশি টাইম লাগবে না, 1-2 মিনিট টাইম লাগবে। তো যদি আমি 14 আর 13কে অপশান চেক করি দেখবো 14 আর 13 মান 27 পাচ্ছি, কিন্তু 14 আর 13 দেখো 27 হয় যোগ করলে। আবার 14 আর 13 গুণ করো, দেখো 182 পাবা, 13 4 52 2 হাতে থেকে 5, 13 কে 13 5 18। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বোঝা যাচ্ছে 14 বড় 13 ছোট, তার মানে ছোট সংখ্যাটা 13। তাহলে সংখ্যাটি কত, তোমাকে তো ছোট সংখ্যাটি কত বলেছে, তাহলে নিশ্চয়ই তোমাকে 13টা হবে, 14টা তো উত্তর হবে না, কারণ 14টা তো বড় সংখ্যা হয়ে যাবে, তাই না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি 13। ইজিলি হয়ে গেল না অঙ্কটা। চলো নেক্সট অঙ্কে। এবার দেখো এই অঙ্কটা, নিচের ত্রিভুজে যদি এসি ইকুয়াল টু 20 মিটার, মানে এর মান বলছে এসির মান বলছে 20 মিটার, বিসি ইকুয়াল টু মানে এই বাহুটার ত্রিভুজের মান বলছে 50 মাইনাস এক্স মিটার হয়, তাহলে এ বির মান কত, আমাদের এইটার মান চেয়েছে, ঠিক আছে। এইবার তোমরা দেখো এই ত্রিভুজটা কি ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণ হবে 90 ডিগ্রি। দেখো এই চিহ্নটা দেওয়ার মানে বলা আছে যে কোণটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই মধ্যকোণটা কোণ এসিবি, ঠিক আছে। তাহলে এই যদি সমকোণী ত্রিভুজের আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটা সূত্র আছে, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ অতিভুজ স্কোয়ার। তাহলে এসিটা লম্ব এই ত্রিভুজের, তাহলে এখানে নিশ্চয় 20 স্কোয়ার যোগ ভূমি মানে কত 50 মাইনাস 50 মাইনাস এক্স তার স্কোয়ার, ঠিক আছে। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে টোটাল এ বির মান পাবো, টোটাল এ বি তার স্কোয়ার, মানে এই দুটো স্কোয়ার হবে এ বি স্কোয়ার। তো তোমাদের এখানে কি করবা, তুমি এই অঙ্কটাতেও তুমি অপশান ট্রাই করে করবা, না হলে তোমার হচ্ছে মানে তুমি যদি প্রসেসটাকে অ্যাপ্লাই করে করতে চাও দেখবো অঙ্কটা লং হয়ে যাচ্ছে, পরীক্ষায় টাইম বেশি লাগতে পারে। তাহলে কি করবো আমি, ধরো 50-এর জায়গায় 30 নিলে তুমি, তাহলে এক্সের মান নিলাম 30, ঠিক আছে। তাহলে ধরো এখানে লিখলাম 20 স্কোয়ার 400, আর এখানে এক্সের 50 থেকে 30 আবার বাদ দেবো, ওখানেও হয়ে যাবে 20 স্কোয়ার 400, ঠিক আছে। এখানে একটা আমি জিনিস বলতে মিসিং করেছি, সেটা তাহলে দেখো এ বির মান বলা আছে, এ বির মান এক্স, তার মানে এই এ বির জায়গায় তোমরা এক্স লিখে নাও।
এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা জাস্ট এক্সটাকে ধরে নেবো অপশান অনুযায়ী। ঠিক আছে, দিয়ে আমরা অঙ্কটাকে করব। দেখো আমরা যদি 30 ধরি তাহলে 50 থেকে 30 বাদ দেবো 20, 20 স্কোয়ার 400, এই 20 স্কোয়ারও 400, তাহলে 400 400 হয়ে যায় 800। ওখানে 30 রাখো, তাহলে 30 স্কোয়ার হয়ে গেল 900, তাহলে এদিকে 800 দিকে 900 ম্যাচিং হলো না। তুমি নেক্সট অপশানটা ধরো, 29 ধরো। এখানে ধরো 20 স্কোয়ার 400 হয়ে গেল, আর 50 থেকে 29 বাদ দাও, 50 বিয়োগ 29 স্কোয়ার। এখানেও এক্সে লিখে দিচ্ছি আমরা 29 স্কোয়ার। 50 থেকে 29 বাদ দিলে কত হয়, বাদ দাও। 9 আর 10, 1 10, 2 3 আর 5, 2 5, 21 হয়। ঠিক আছে, তাহলে এটা দেখো 400 হয়ে গেল, আর এটা কত হয়ে গেল, 21 স্কোয়ার হয়ে গেল, আর এদিকে যা থাকে 29 স্কোয়ার আছে। তাহলে এটা দেখো 400 যোগ 21 স্কোয়ার কত হয়, 441 হয়, 441। তাহলে এদিকে যোগফল কত দাঁড়ালো, যোগফল দাঁড়ালো 841। ঠিক আছে, আবার আমরা জানি 29 স্কোয়ারও হয় 841। দেখো করে দেখো, 29 গুণ 29, 841 হবে, তাই না? তাহলে আমরা যদি এক্সের মান 29 ধরছি, দেখছি যে আমার অ্যান্সার মিলে যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে জাস্ট পিথাগোরাসের উপপাদ্যের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যোগ অতিভুজ স্কোয়ার, লম্ব এবি, ভূমি বিসি, অতিভুজ এবি, পুরো সেম প্রসেস করে এখানে যেহেতু অতিভুজে এক্স বলা আছে, অতিভুজের মান, আমরা এক্সের মানটাকে ধরে নিচ্ছি, কারণ আমার আলটিমেটলি এ বির মান জানতে চেয়েছে। বোঝা গেল? আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে চলো। বলছে কি দেখো, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয়, তবে তার পার্শ্বতলের কত শতাংশ পার্সেন্ট কমবে? তাহলে আমরা জানি ঘনকের সারফেস এরিয়ার সূত্র কি হয়, ঘনকের আয়তনের সূত্র কি হয়। ঠিক আছে, সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফলের ইয়েটা বলতে চাইছে যে কত শতাংশ কমবে। কি করেছে, ঘনকের প্রতিটি বাহু কত পার্সেন্ট করে কমেছে, 10%। তো এইসব অঙ্কের ক্ষেত্রে না কিছুই ভাববে না তোমরা, জাস্ট 10% সমান করে দাও 1 10। ঠিক আছে, তার মানে 10-এর মান একবার কমালে 9 হলো, আর একবার 10-এর মান কমালে 9 হলো। ঠিক আছে, তাহলে 10 10-এ 100, এই দুটো গুণ করতে হয়, 9 9-এ 81। তাহলে 100 থেকে 81 বাদ দিলে কত হয়, 19। তার মানে 100-র মধ্যে আগে ছিল 100 ভাগ, এখন সেটা হয়ে যাচ্ছে, বাহুটা কমে হয়ে যাচ্ছে 81 ভাগ। তাহলে কত ভাগ কমে গেল, 19 ভাগ। তাহলে অ্যান্সার হয়ে গেল 19%। তুমি এটা আরও একটা অ্যাপ্লাই করতে পারো, যেটা সাকসেসিভ মেথড বলে। যেমন করে সবাই দেখবো, একটা মেথড আছে না, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, আর এখানে কমা, এটা বৃদ্ধি পেলে করে, আবার এখানে যদি হ্রাস পায় তাহলে মাইনাস করে দেয়, তাই না? তাহলে তোমরা এখানে যদি সেমভাবে অ্যাপ্লাই করতে, একবার 10 বাড়ালাম, আবার 10 বাড়ালাম, এখানে কমাচ্ছে তাহলে মাইনাস, তাহলে 10 গুণ 10 বাই 100, 100 100, এটাও 10 10, 100 100 কেটে গেল, তাহলে 10 আর 10-এ 20, বিয়োগ 1 হয়, তাহলে 20 থেকে 1 বাদ দিলে কত হয়, 19 হয়। তো তোমার যে মেথডটা তোমার ভালো লাগবে তুমি সেই মেথডটা করতে পারো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্ক আমরা দেখি কি বলেছে। দেখো কি বলছে, হ্যাঁ এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে তোমরা। বলছে দেখো, একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল। মানে প্রথমে কতজন ছাত্র ছিল, প্রথমে ছিল 35 জন ছাত্র। ঠিক আছে, যদি ছাত্র সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায়, মানে পরে আরও 7 জন বৃদ্ধি পেলে কত হয়ে যাচ্ছে, 35-এর সাথে 42 হয়ে যাচ্ছে। এবার বলছে 7 জন বৃদ্ধি পেলে হোস্টেলের মেসের খরচ প্রত্যেক দিন 42 টাকা করে আবার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? এখানে ভালো করে বুঝবা। মনে করো যে প্রতিদিন আগে গড়ে x টাকা করে খরচ হতো, তাহলে টোটাল কত খরচ হতো 35 জন স্টুডেন্টের পেছনে, 35 গুণ x টাকা। এখন যেই 7 জন জয়েন করলো, দেখা যাচ্ছে যে ওই আরও 42 টাকা করে এক্সট্রা লেগে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে এখনকার খরচ হয়ে যাচ্ছে। আবার এই জিনিসটাকে ঘুরিয়ে কি বলা যায়, যে ওই 7 জন ছাত্র বৃদ্ধি পাওয়ার ফলে যে 42 জন স্টুডেন্ট হলো বর্তমানে, কিন্তু গড় খরচ দেখা যাচ্ছে আগে যে টাকা ছিল তার চেয়ে 1 টাকা করে কমে যাচ্ছে। তাহলে এই 42 জনের পেছনে এখন কত করে খরচ হচ্ছে, আগে এক্স করে খরচ হতো, এখন এক্স মাইনাসে 1 হয়ে যাচ্ছে, তাই না? যে 1 টাকা করে কমে যাচ্ছে। এটাকে আমরা সলভ করবো। দেখো কি বলছে, 35x যোগ
42 সমান 42x বিয়োগ 42। বুঝে গেল? এইবার তোমরা এক্সগুলোকে একদিকে করো, সংখ্যাগুলোকে একদিকে করো। দেখো 42x বিয়োগ 35x, ওদিকে চলে যাবে 7x, এদিকে 42 যোগ 42 চলে আসবে, হয়ে যাবে 84। তাহলে এক্সের মান এখান থেকে কত পেয়ে যাবো? 84/7 হয়ে যাবে 12। এবার চেয়েছে কি প্রথমে প্রতিদিনের গড় কত ছিল, গড় খরচ কত ছিল, তাই তো? এবার তাহলে হচ্ছে দেখো এইখানে টোটাল তাহলে 35 জনের পেছনে এক একজনের পেছনে 12 টাকা খরচ করা হতো। তাহলে 35 জনের পেছনে কত খরচ হতো? 35 গুণ 12, 12 5 60 শূন্য, হাতে থাকে 6, 12 3 36 আর 6 42। তাহলে 420 টাকা প্রথমে টোটাল খরচ হতো। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি এবার কি বলছে। চলো এবার 19-এর অঙ্কটা আমরা দেখি। 19-এরটা পড়ি কি বলছে। বলছে অজয় ও অনিল একটি যৌথ ব্যবসার অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য নিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অনিল যদি লাভের 20% পায় তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছে? একটু আগেই আমি বললাম পার্টনারশিপের অঙ্কগুলো কেমন, যে যারা ইনভেস্টর ওদের নাম পাশাপাশি লিখে দাও, নিচে মূলধন সময়গুলো লিখে দেবো, তাহলে খুব সহজে হয়ে যাবে। দেখো এখানে অজয় আর অনিলের কথা বলেছে, তাহলে আমরা লিখে নিচ্ছি অজয় আর অনিল, তাই তো? লিখে নিলাম। এবার আমরা কি জানি, প্রথমে মূলধনটা লিখে নিতে হয়, তারপরে সময়টা লিখে নিতে হয়, কারণ মূলধন গুণ সময় মানেই হচ্ছে লাভ, তাই না? তাহলে দেখো অজয় কত টাকা বিনিয়োগ করেছিল, ওর মূলধন কত ছিল? 8,000 টাকা। ও কত সময়ের জন্য করেছিল? দেখো বলেছে 8 মাসের জন্য। এবার বলছে অনিল বাকি 4 মাসের জন্য করে, তার মানে ওর মূলধনটাও 4 মাসের জন্য করেছে ঠিকই, কিন্তু কত টাকা করেছে সেটা কিন্তু কিছু বলেনি। দেখ শুধু বলেছে, দেখো একটা শর্ত বলেছে যে অনিল লাভের 20% পায়, তবে অনিল কত টাকা নিয়োগ করেছিল, তার মানে কত টাকা নিয়োগ করেছিল ওকে সেটাই বার করতে হবে। তো কিছু দেওয়া নেই, এখানে কি একটা এক্স লিখে দাও, ABCD যা খুশি লিখে দিতে পারো, তাই না? এইবার তোমরা এই অঙ্কের ক্ষেত্রে আমি কি বলেছি, সব সময় যে পার্সেন্টেজ আছে ওটাকে নিয়ে কারবার করবা। ওকে পার্সেন্টেজ থাকলেই ওকে ফ্র্যাকশানে বানিয়ে নাও। 20% মানে কত? 1/5, তাই না? মানে ভাষাটা ভালো করে বোঝো কি বলছে। অনিল যদি লাভের 20% পায়, তার মানে তোমার এই ফ্র্যাকশনের মাধ্যমে তোমরা কি বুঝতে পারলে, যে 5টা টোটাল লাভের মধ্যে অনিল পাচ্ছে 1 ইউনিট। তাহলে আমি এখানে লিখে নিলাম 1 ইউনিট। তাহলে 5 ইউনিটের মধ্যে 1 ইউনিট যদি অনিল পায়, তাহলে নিশ্চয়ই বাকি 4 ইউনিট কে পাচ্ছে? অজয় পাচ্ছে, তাই না? তার মানে এদের লাভের অনুপাত হচ্ছে 4:1। এবার দেখো আমরা কি করে এক্সটাকে বার করি। আমরা জানি মূলধন গুণ সময় বা সমান হচ্ছে লাভ। তাহলে আমরা লিখতে পারি 8,000 গুণ 8 বাই এক্স গুণ 4 সমান 4/1, তাই না? কেন? কারণ মূলধন গুণ সময়, এরকম 8,000 গুণ 8, এটাই তো লাভ, এটাই তো লাভের পরিমাণ, 4 ইউনিট লাভ, তাহলে এটা সমান 4 ইউনিট। আর এক্স গুণ 4 সমান 1 ইউনিট, 1 ইউনিট লাভ, ওটাকেই আমরা রেশিও আকারে লিখে দিলাম। এবার কাটাকাটি করো, তাহলেই হয়ে গেল। দেখো 4 2 8, তাই না? আবার তুমি এদিকেও কাটাকাটি করতে পারো, 2 2 4, ঠিক আছে? এবার 2 দিয়ে এদিকের 8,000কে কেটে দাও, 2 4,000 8,000। এবার কোনাকাটি গুণ করো, ওদিকে কিচ্ছু নেই, দেখো শুধু 1 আছে, তাহলে এক্স গুণ 1 সমান এক্স, আর এদিকে শুধু 4,000 আর এদিকের কোনায় 1 পড়ে আছে, তাহলে এটা হয়ে গেল 4,000। তার মানে আমরা এখানে অনিলকেই এক্স ধরেছিলাম, অনিলের মূলধনের পরিমাণ, তার মানে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল? 4,000 টাকা। কত নম্বর অপশানে আছে? ডিতে আছে। তাহলে 19-এর ডি হয়ে গেল সঠিক অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে। পরেরটা কি বলেছে দেখো, 8 সেমি ব্যাসার্ধের একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। মানে লোহার গোলক মানে সবসময় নিরেট হয়, নিরেট গোলক, ঠিক আছে? এই নিরেট গোলকটাকে গলিয়েছে দিয়ে, মানে এর ধরো ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার। এইবার এটাকে ছোট্ট 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 গোলকে পরিণত করেছে, ভেঙে ধরো এরকম টুকরো 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 করে, সব টুকরো টুকরো করেছে, সব টুকরো টুকরো এরকম, ঠিক আছে? তো যাদের প্রত্যেকটার ব্যাসার্ধ 1 সেন্টিমিটার করে, ঠিক আছে? এই অঙ্ক আমরা কীভাবে পাই? আমরা সবসময় বড় গোলকের যেটা আয়তন
তাকে ছোট গোলকের আয়তনটা দিয়ে ভাগ করে দেবো, তাহলেই কটা গোলক পাওয়া গিয়েছিল সেটা বেরিয়ে যাবে। এবার নিরেট গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। দেখো এবার আমি বললাম যে বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন, তাহলে বড় গোলকের ব্যাসার্ধটাকে আমি আর লিখছি আর কিউব, আর ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করতে বললাম, 4/3 পাই ছোট হাতের আর দিয়ে প্রকাশ করলাম আর কিউব। এখানে তো দেখতেই পাচ্ছ 4 3 4 3 কাটা, পাই পাই কাটা, শুধু কি পড়ে থাকলো? বড় হাতের আর কিউব বাই ছোট হাতের আর কিউব। এবার দেখো রেডিয়াসের মান বলে দিয়েছে, বড় হাতে যেটা আর আছে মানে বড় গোলকটার রেডিয়াস কত? 8 সেন্টিমিটার, তার মানে 8 কিউব। আর ছোট রেডিয়াসটা কত? মানে ছোট গোলকের রেডিয়াসটা কত? 1, তার মানে 1 কিউব, তাই না? এবার করে দাও 8 কিউব কত? 512, আর 1 কিউব 1 হয়, 512কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 512ই হয়, তাই না? তাহলে আমরা টোটাল কটা গোলক পেলাম? ছোট গোলক 512টা, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অ্যান্সার সি। চলো নেক্সট অঙ্কে। এটা কি বলছে দেখো, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং কোণ বিএসি সমান 50 ডিগ্রি হলে কোণ ওবিসি সমান কত? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা থিওরি বলছি, মনে রাখবে। জাস্ট একটা ত্রিভুজ আঁকলে ত্রিভুজটা চারপাশে যদি একটা বৃত্ত থাকে তাহলে কে বলা হয় পরিবৃত্ত, ঠিক আছে? এবার ধরো এই ত্রিভুজটার আমি নাম দিলাম এ, ঠিক আছে, এ বি আর সি, ঠিক আছে? এইবার এই এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র, এই কেন্দ্রটার নাম দিলাম ধরো ও। এবার এদের ত্রিভুজটার ইন্টারনাল বাইসেক্টরগুলো যদি আমি যোগ করি তাহলে একটা নতুন ত্রিভুজ পেলাম, দেখো বিওসি। এইবার অঙ্কে দেখো কি করা আছে, অঙ্কে বিএসির মান বলে দেওয়া আছে। বিএসির মান কত বলে দেওয়া আছে? 50 ডিগ্রি বলে দেওয়া আছে, ঠিক আছে? এবার তোমাদের যে থিওরিটি আমি বলতে চাইছিলাম, তোমার কিছু মনে রাখার দরকার নেই। এরকম পরিবৃত্তের মধ্যে যদি একটা ত্রিভুজ থাকে আর এই কোণের মান যদি দেওয়া থাকে, এটা যা হবে এই কোণটা তার ডবল হবে, মনে রাখবা, ঠিক আছে? এটা 50 হলে এটা 100, এটা 60 হলে এটা 120, এটা 40 হলে এটা 80, এটা 30 হলে 60, মানে মনে রাখবে এখানে যা হবে এটা তার ডবল হবে। এইবার একটা জিনিস দেখো, ত্রিভুজের কেন্দ্র থেকে বৃত্তের একটা স্থানে এই বাহুটা ছেদ করেছে, সেমভাবে ওসি বাহুটাও তাই। তার মানে আমরা বলতে পারি না ওবিও বৃত্তের ব্যাসার্ধ আর ওসিও বৃত্তের ব্যাসার্ধ। এবার আমার ব্যাসার্ধ তো সবসময় সমান হবে যেখান দিয়েই টানি আমরা, তাহলে এখান দিয়ে তো আমরা বলতেই পারি ওবি সমান ওসি। তাহলে আমরা কি জানি, কোনো ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের কোণগুলোও সমান হবে, তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা সমান। এইবার এখান থেকে দেখো আমরা জানি ত্রিভুজের 3টি কোণের মান 180 ডিগ্রি। ধরো ও কোণ, বি কোণ আর সি কোণ, এই তিনটের মান কত পাচ্ছি? 180 ডিগ্রি, তাই না? এবার দেখো ও কোণের মান বলা আছে 100 ডিগ্রি, আমরা বার করে নিয়েছি। তাহলে টোটাল কোণ বি যোগ কোণ সি সমান কত? 180 বিয়োগ 100 কত হয়ে যায়? 80 ডিগ্রি হয়ে যায়। এবার আমি বলেছি এরও যা মান হবে এরও তাই মান হবে, তাহলে 80কে 2 দিয়ে ভাগ করে দাও, 40 পেয়ে যাবো, কারণ দুটোর কোণই সমান হবে, তাহলে এও 40 হবে এও 40 হবে, তবেই না 80 হবে, তাই না? আর তুমি যদি বুঝতে না পারো দুটোকেই এক্স ধরে নাও, তাহলে 2x সমান 80 হয়ে গেল, তাহলে এক্সের মান 80/2 40 হয়ে গেল, যেভাবে খুশি বার করতে পারো। তাহলে দেখো সঠিক উত্তর হয়ে গেল সি। চলো এবার নেক্সট অঙ্কে যাই আমরা। এখানে কি বলছে দেখো, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হবে 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখানে ক্রয় মূল্যটা বার করতে বলেছে, আর একটা জিনিস বলা আছে যত টাকা লাভ হবে তত টাকায় ক্ষতি হবে, ঠিক আছে? তত টাকায় ক্ষতি হবে। এইবার আমরা জানি লাভ মানে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। প্রথমটা কত টাকায় বিক্রি করেছিল? 1754 টাকায়। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো আমরা জানি না কত টাকা ক্রয় মূল্য, ধরে নাও x টাকা, সমান সমান ক্ষতি সমান আমরা কি জানি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য তো জানি না, এই যে x ধরেছি প্রথমে, একেও x লিখতে হবে, বিয়োগ। এবার কত টাকায় বিক্রি করলো? এবার দেখো বিক্রি করেছে 1492 টাকায়, তাই না? তাহলে এখানে বসিয়ে দাও 1492 টাকা। এবার দেখো সলভ করো, এক্সটাকে ওদিকে নিয়ে যাও, তাহলে x হয়ে গেল 2x, আবার 1492কে এদিকে যোগ করো, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, দুটো যোগ করে দাও, কত বেরোয় যোগ করলে? 4 আর 2 6, 5 আর 9 14, 4 হাতে থাকে 1, 7 আর 1 8 আর 4 12, 2 হাতে থাকে 1 3,
এটা কার মান পেলাম? এটা 2x এর মান পেলাম। তাহলে x এর মান কত হবে? 2 দিয়ে নিশ্চয় ভাগ হবে। তাহলে 2 ষোলো 32, 2 23 46। তাহলে আমার ক্রয় মূল্য কি x ধরেছিলাম, ওটা বেরিয়ে গেল 1623 টাকা। কত নম্বরে আছে? সি নম্বরে আছে। হয়ে গেল 1623 টাকা উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখি। এবার কি বলছে দেখো, কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে। ঠিক আছে, এবার দেখো কি করছে। প্রথমে দেখো ওই ডালগুলোর দাম দেওয়া আছে, 2 প্রকার ডাল আছে, মনে করে নাও 2 প্রকার ডাল দেওয়া আছে। একটা ডাল 1 কেজিতে 15 টাকায় করে বিক্রি করে, 1 কেজি 15 টাকায় করে বিক্রি করে, আর এক প্রকার ডাল 1 কেজি 12 টাকায় বিক্রি করে। ঠিক আছে, এবার ও কি করেছে, কি ওই দুটো ডাল মিশিয়ে দিয়েছে, মিশিয়ে দিয়ে ও এখন হচ্ছে কিনা যে 16.50 টাকায় বিক্রি করছে। এরম বিক্রি করে দেখছে ওর 20% লাভ হয়ে যাচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কী করবে বলো তো, অ্যালিগেশন মেথড করে দেবে। অ্যালিগেশন মেথডে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তুমি এখানে জাস্ট লিখে নাও, এটা হচ্ছে প্রথম প্রকার ডাল, এটা দ্বিতীয় প্রকার ডাল। তো তোমার যদি অত কিছু লিখতে ইচ্ছে না করে, লিখে দিলে এটা D1, এটা D2 লিখে দাও। ঠিক আছে, তো প্রথম প্রকার দামের প্রতি কেজিতে কত টাকা করে? 15 টাকা করে। আর এটাই কত করে? প্রতি এর দাম 12 টাকা করে। কিন্তু এ হচ্ছে কি করেছে দেখো, মিশিয়ে 16.50 টাকা বিক্রি করে 20% লাভ করেছে। তাহলে ওর ক্রয় মূল্য কত ছিল সেটা তো তোমাকে জানতে হবে। হয় তুমি এখানেই বার করে নাও এটুকুর মধ্যে, নাই পাশে যে কোনো সাইডে একটা জায়গায় বার করে নিতে পারো যে ও বেচেছে 16.50 টাকায়। আমাকে কিন্তু এখানে ক্রয় মূল্যটা বসাতে হবে এই মিক্সের মাঝখানে। ঠিক আছে, বিক্রয় মূল্য বসিয়ে দিলে হবে না। তাহলে 20% লাভ হয়েছে, তাহলে ওর ক্রয় মূল্য কত ছিল? 16.50 গুণ 100/120। বিক্রয় মূল্য থাকলে উপরে 100 নিচে 120 লিখতে হবে, তবেই তোমার বেরিয়ে যাবে ক্রয় মূল্যটা। এটা দেখো দশমিক তুলে দাও, নিচে 100 হয়ে গেল, 100 কাটা চলে গেল, 0 কাটা চলে গেল। এটা আই থিঙ্ক দশমিকে আসবে, দেখে নাও। 3 4 12, 3 5 15, 1 15, 3 5 15। ঠিক আছে, এবার 55 দিয়ে 4কে ভাগ করো, 55কে 4 দিয়ে ভাগ করো। 4 13 52, 3 30, 4 7 28, 2 20, 4 5 20। তাহলে কত আসলো দেখো, এর ক্রয় মূল্য বেরোলো 13.75 টাকা। এইবার অ্যালিগেশন করো, দেখো হয়ে যাবে। তাহলে আমরা জানি এদিক থেকে একটা তীর দিই, এরকম এখান থেকে একটা তীর দিই, এইখানের বড়টা থেকে ছোটটা দিয়ে দিই। ঠিক আছে, তো এখানে কি করব, 13.75 থেকে 12 বাদ, তাহলে কত হয়? 1.75 হয়, তাই না? আর এখানে কি হবে, 15 থেকে 13.75 বাদ, তাহলে কত হয়? তুমি মুখে মুখেও করে নিতে পারো যে কত টাকা বাকি থাকছে। আর যদি অপশান মানে তোমার যদি অসুবিধা হয়, তুমি পাতিয়ে বিয়োগ করে নাও, দেখো কত হয়। 5 আর 10, 5 10, 7 11 2 10, 3 আর 4 আর 5 1 5, তার মানে 1.25 টাকা হলো। বা এইভাবেও করতে পারো যে 75 আছে আর 25-এ ভাই আমার 100 হয়ে যায়, তার মানে 14 হয়ে গেল, আর 1 বাকি থাকছে, তাহলে 1.25। যেভাবে খুশি করে দেবে তোমরা। ঠিক আছে, 1.25 এই অনুপাতে এসেছে আমার। ঠিক আছে, এবার বলছে যে ডাল মিশ্রণ করে প্রতি কেজি ডাল এত টাকা বিক্রি করলে, প্রথম আমার কী চেয়েছিল, কী অনুপাতে ওদেরকে মেশাতে হবে। তাহলে আমাদের এই অনুপাতেই মেশাতে হবে। এইটাকে জাস্ট এবার ছোটো করে দাও, এর দশমিক তুলে দিলাম, এর দশমিক তুলে দিলাম। ঠিক আছে, এবার দেখো 25 7 175 আর 25 5 125। ছোটো করার পর আমাদের অ্যান্সার দেখো বেরোলো এইটা 7:5। কোথায় আছে 7:5? দেখো সি নম্বর অপশান আছে 7:5। তাহলে জাস্ট অ্যালিগেশন করলাম, অ্যালিগেশনের পরে যে অনুপাতটা বেরোচ্ছে ওটাই চেয়েছিল, যে দোকানদার কি অনুপাতে যদি প্রতি কেজি এত টাকা দামের ডাল মিশ্রণ করে এত টাকায় বিক্রি করলে এত % লাভ করবে। ঠিক আছে, তাহলে জাস্ট এরকম অ্যালিগেশন মেথড করবে, দিয়ে ওটাকে কাটাকাটি করে যে রেশিওটা আসবে ওটাই অ্যান্সার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে। এবার দেখো এটা কী বলছে, একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে, সেই সময়ে একটি কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত? দেখো এই অঙ্কটা হচ্ছে কোনো যে টাইম হচ্ছে কনস্ট্যান্ট, মানে দুজনে একই টাইম নেয়। এবার হচ্ছে কিনা যে বিড়ালটা 5 লাফ মারতে যে সময় নিচ্ছে, কুকুরটা 4 লাফ মারতে সেই সময় লাগছে। আর একটাও কি বলা আছে যে কুকুরটা 3 লাফ মারতে যে সময় নিচ্ছে, বিড়াল 4 লাফ মারতে সেই সময় লাগে। তো আমি বলবো এই ধরনের অঙ্ক তোমার যদি পরীক্ষার হলে মানে পাজল হয়ে যায়, মাথা খাটানোর যদি দরকার নেই, যেরম বলেছে কৌণিক গুণ করে দিবা তাহলেই হয়ে যাবে। প্রথমে দেখো ক্যাট লিখে নিলাম, তারপরে ডগ লিখে নিলাম,
ঠিক আছে, সি আর ডি। তাহলে বিড়ালের কত লাভ বলেছে? 5 লাভ বলেছে। আর কুকুরের কত লাভ বলেছে? এর কুকুরের 4 লাভ। ঠিক আছে, এইবার হচ্ছে কি বলছে দেখো, বলছে কিন্তু কুকুরের 3 লাভ বিড়ালের 4 লাভের সমান। তাহলে কুকুরের হলো 3 লাভ আর বিড়ালের 4 লাভ। যার যেরম যেরম বলেছে আমি কিন্তু সেরম সেরম লিখে নিয়েছি। ভালো করে দেখো, বিড়ালের 5 লাভ, তাহলে ক্যাটের 5, তারপর কুকুরের 4 লাভ, তাহলে ডগের 4 লিখে নিলাম। ঠিক আছে, তারপরে দেখো বলছে কুকুরের 3 লাভ, আবার ডগের 3 লিখলাম, আবার দেখো বিড়ালের 4 লাভ, বিড়ালের 4 লিখলাম। ঠিক আছে, এটার কৌণিক গুণ করবা তুমি, মানে কোণাকাটি গুণ করবা। ঠিক আছে, কোণাকাটি গুণ করে দেখো এটা ডগের কৌণিক গুণ হচ্ছে, তাহলে এটা কিন্তু ডগের মান পাচ্ছি, 4 4 16, এটা পেলাম কিন্তু ডগের মান, মানে যে ডগের দ্রুতির মান পাচ্ছি এত ইউনিট। আর এটার কোণাকাটি গুণ করো, 5 3 15 ইউনিট পাচ্ছি। এটা কার কোণাগুণি আছে? ক্যাটের কোণাগুণি আছে, তাহলে এটা কিন্তু ক্যাটের স্পিড পাচ্ছি, দ্রুতি পাচ্ছি। এবার চেয়েছে কার? দেখো চেয়েছে বিড়াল ও কুকুরটির দ্রুতির অনুপাত কত। এখানে অনেকে তাড়াতাড়ি করে উত্তর 16:15 করে দিয়ে চলে আসে কিন্তু। ঠিক আছে, দেখো অপশানেও 16:15 আছে, কিন্তু এখানে চেয়েছে ক্যাট ইজ টু ডগ, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু 15:16। তাহলে হচ্ছে সি ইজ টু ডি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে কত নম্বর অপশানে আছে দেখো? বি নম্বর অপশানে আছে। তাহলে আমি শুধু যা যা বলেছে তথ্যগুলো সাজালাম, কোণাকাঠি গুণ করে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখতে বললাম, ডগের কৌণিক গুণ মানে ওটা ডগের স্পিড, আর ক্যাটের কৌণিক গুণ মানে ওটা ক্যাটের স্পিড। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, সোজাসুজি করে দেবার না জন্য। ঠিক আছে, তো চলো নেক্সট অঙ্কে চলো। বলছে দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। ঠিক আছে, তো এইগুলো দেখো সেই পি আর টি ইকুয়াল টু আই গুণ 100 এইসব ধরে অনেক মেথডে সে বড় হয়ে যাবে, আমার পরীক্ষার হলে অত টাইম থাকে না। তো এই ধরনের অঙ্ক আমি কী করবো? কিছুই করবো না। কোনো আসল মানে ধরো পি, আমি জানি না কত আসল ছিল। এটা কি বলছে? একটা সরল সুদে মানে বলে দিচ্ছে যে সুদের মানে একই সুদের হার বলে দিচ্ছে। দেখো এখানেও যত সুদের হার ছিল এখানেও সুদের হার ছিল, সুদের হার ডিফারেন্স হলে কিন্তু আবার আলাদা হয়ে যায়। ঠিক আছে, তাহলে পিটা কত হয়ে যাচ্ছে? 20 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, মানে ছিল পি হয়ে যাচ্ছে 3p। ভালো করে বুঝবা, ছিল কোনো আসল যদি 20 বছরে 3 গুণ হয়, ধরে নিয়েছিলাম পি ছিল আসলের পরিমাণ, ওটা 3 গুণ মানে 3p হয়ে গেল, তাই না? কত বছরে হলো এটা? এই কাজটা হয়েছে 20 বছরে। এবার বলছে ওই একই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে, মানে এটা 2p হয়ে যাবে। এইটা কত বছরে সেটা তোমাকে বার করতে হবে। এইটা বার করার প্রসেস দেখো, কি করবা? এই 3p থেকে p বাদ দিবা, মানে 2p হলো, মানে 2p হলো। এই 2pর মানই মনে করবা 20। ঠিক আছে, কি বললাম? 3p থেকে p বাদ দেবো, এই যেটা হবে 2p, এই 2pর মানই হবে 20 বছর। আর কি করবা? তাহলে নিশ্চয়ই এখানেও এদের ডিফারেন্সটা বার করে নেবো। 2p থেকে p বাদ দিলে হয় p, তাহলে আমাকে এই pর মান বার করতে হবে, কারণ 2p ডিফারেন্সটা কমপ্লিট করতে লাগে 20 বছর, এই p ডিফারেন্সটা কমপ্লিট করতে কত বছর টাইম লাগে, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো p কেটে গেল, 2 10 20, তাহলে দ্বিগুণ হতে 10 বছর টাইম লাগবে। আবার তোমাদের ধরো কারোর হচ্ছে মাথায় এই যে p 2p নিয়ে এসব মাথা খারাপ হচ্ছে, কিছু করার দরকার নেই। তুমি এখানে তাহলে p আর 3p লিখে নাও, এখানে হচ্ছে কিনা যে p আর 3pর মান ওই p বাদ দিয়ে দাও। এটা মনে করো 2 আছে, 3 থেকে 1, এটা মনে করো 1, ওটা 3, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2 ইউনিট হলো, আর এটা 2 থেকে 1 বাদ দিলে 1 ইউনিট হলো। তাহলে এখানে তোমরা লিখে দিলে 1। তাহলে সেমভাবে এখানে তাহলে কি করলে? 2 ইউনিটের মান 20, তাহলে 1 ইউনিটের মান কত? তাহলে তোমাদের p নিয়ে ঝামেলাও থাকলো না, তাহলে হয়ে গেল উত্তর 10 বছর। কতই আছে অপশানটা? অপশানটা দেখো এতে আছে, তাহলে এ হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে আমি কি বললাম? যত গুণ হবে লিখে নেবে, তার ডিফারেন্স বার করবা, ওই ডিফারেন্সটার মানই দেওয়া থাকে কত বছর, তা সেমভাবে যার বার করতে বলবে তার ডিফারেন্সটা বার করবা, ওটার ইউনিটটা বার করলেই অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমাদের আশা করি সব অঙ্ক শেষ হয়ে গিয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তী সিরিজগুলো আরও আনতে চলেছি। তোমরা আমাদের পাশে থেকো চ্যানেলটার, এবং আশা করি তোমাদের যেগুলো পছন্দ মতো আমরা কমেন্ট করবে, যেগুলো পছন্দ আমরা সেই সব সিরিজ আস্তে আস্তে শুরু করব। আপাতত টার্গেট আছে পুলিশের যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাবজেক্ট ওয়াইজ আমাদের কমপ্লিট করা। তো থ্যাংক ইউ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ।